ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম বাঙালি সম্রাট ছিলেন মহারাজাধিরাজ শশাঙ্কদেব। তার সম্পর্কে বিশদভাবে জানার মতন ঐতিহাসিক উপাদান অপ্রচুর হলেও বিভিন্ন স্থানে তার যে মুদ্রা এবং শিলালিপি উদ্ধার হয়েছে তা থেকেই তার অপূর্ব শৌর্য এবং মহাপুরুষত্বের পরিচয় পাওয়া যায়। বর্তমান উত্তরবঙ্গের প্রাচীন নাম ছিল গৌড়। সপ্তম শতাব্দীর প্রথম পাদে সেখানেই রাজত্ব করতেন শশাঙ্ক। তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণপুর। আধুনিক মুর্শিদাবাদের বহরমপুর শহরের দক্ষিণ পশ্চিম দিকে রাঙামাটি নামক স্থানে ছিল প্রাচীন কর্ণসুবর্ণপুরের অবস্থান। সেই সময়ে শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল এই রাজধানী নগর। সম্রাট শশাঙ্কই গৌড় রাজবংশ প্রতিষ্ঠা করেন। ক্রমে উৎকল, মগধ এবং কম্বোজ পর্যন্ত অধিকার বিস্তার করে তিনি এক সুবিশাল স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার চেষ্টাতেই লিপি, ভাষা, ভৌগোলিক সত্তা এবং রাষ্ট্রীয় আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে এক অখণ্ড বাঙালি জাতিসত্তা। একটি প্রাচীন শিলালিপিতে শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেবস্য উল্লেখ থেকে জানা যায়, প্রথম জীবনে শশাঙ্ক স্বাধীন নৃপতি ছিলেন না, তার চেয়েও বড় কোনো নৃপতির অধীনে ছিলেন তিনি। ঐতিহাসিকদের অনুমান শশাঙ্ক ছিলেন গুপ্ত বংশের শেষ রাজা মহাসেন গুপ্তের মহাসামন্ত। ষষ্ঠ শতাব্দীর শেষ পাদে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়েছে, অরাজক হয়ে উঠেছে ভারতবর্ষ। চারিদিকে ছোট ছোট রাজারা মাথাচাড়া দিয়ে উঠেছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের মৃত্যুর পর রাজ সিংহাসনের অধিকার পেয়েছিলেন তার প্রথম পুত্র কুমারগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় পুত্রের নাম ছিল গোবিন্দগুপ্ত। কুমারগুপ্তের রাজত্বের শেষ দিকেই গুপ্ত সাম্রাজ্য লণ্ডভণ্ড হয়ে যায় এবং তার বংশও লোপ পায়। সেই সময় গোবিন্দগুপ্তের বংশধরগণ মগধ এবং গৌড় প্রভৃতি দেশে রাজত্ব করতেন। এই বংশেরই অন্যতম বংশধর মহাসেনগুপ্ত ছিলেন মগধের অধিপতি। শশাঙ্ক তারই মহাসামন্ত ছিলেন বলে অনুমান করা হয়। শশাঙ্কদেবের পূর্বপুরুষদের কথা কিছু জানা যায় না। তার পূর্ব জীবন সম্পর্কেও ইতিহাস নীরব। তাকে আমরা পাই গৌড়ের সামন্ত রাজারূপে এবং পরে উত্তর পূর্ব ভারতব্যাপী বিশাল এক সাম্রাজ্যের স্বাধীন সম্রাট রূপে। কামরূপ ব্যতীত সমগ্র বঙ্গ, মগধ, উৎকল ও কম্বোজ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। একজন সামন্ত রাজা থেকে স্বাধীন সম্রাট, শশাঙ্কের এই ভাগ্য পরিবর্তন ঘটেছিল ভারতবর্ষের এক সংকটময় অবস্থার সুযোগে। উদ্যোগী পুরুষ সিংহ শশাঙ্ক আত্মপ্রতিষ্ঠার এই সুযোগকে ব্যর্থ হতে দেননি। মগধ গৌড়ের অধিপতি ছিলেন মহাসেনগুপ্ত। মধ্যপ্রদেশের কলচুরি বংশীয় এক রাজার সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন তিনি। তার মৃত্যুর অব্যবহিত পরেই তিব্বতের শক্তিশালী রাজা স্রাং-শানের প্রবল আক্রমণে রাজ্য তছনছ হয়ে যায়। এই সুযোগে দাক্ষিণাত্যের চালুক্য বংশীয় রাজা কীর্তিবর্মন ঘোষণা করেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ও মগধ জয় করে তিনি নিজ অধিকারে এনেছেন। এইভাবে সমগ্র উত্তর পূর্ব ভারতে নেমে আসে এক চরম অরাজকতা। একজন যোগ্য নায়কের অভাবে দেশব্যাপী এই অরাজকতা ক্রমেই বিপ্লবের রূপ নিতে থাকে। আমরা অনুমান করতে পারি শশাঙ্ক ছিলেন একাধারে তেজস্বী, সাহসী, সুচতুর ও সুকৌশলী যোদ্ধা। ক্ষুদ্র গৌড় রাজ্যের সিংহাসন লাভ করেই তিনি তুষ্ট এবং নিশ্চেষ্ট থাকেননি। বিদেশি শত্রুর আক্রমণে সোনার গৌরবঙ্গ ছারখার হবার আগেই শশাঙ্ক বাংলার বিভিন্ন সামন্ত রাজাদের সংগঠিত করে সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবোধের উদ্বোধন ঘটালেন এবং সুসংগঠিত এবং শক্তিশালী সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রু সৈন্যের উপর। ইতিহাসের অন্ধ জবনিকায় আচ্ছন্ন এই পর্বের পরেই আমরা দেখতে পাই উত্তর পূর্ব ভারতের সিংহাসনে সগৌরবে অধিষ্ঠিত হয়েছেন প্রবল পরাক্রান্ত স্বাধীন সম্রাট নরেন্দ্রাদিত্য শশাঙ্কদেব। দেশ এবং জাতির মুক্তিদাতা রূপে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ও মগধের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে এক বাঙালি সম্রাট শশাঙ্কের কীর্তিগাথা। এই সময় উত্তর পশ্চিম ভারতে বর্তমান পাঞ্জাব প্রদেশে ছিল শক্তিশালী থানেশ্বর রাজ্য। সেখানে রাজত্ব করতেন প্রভাকর বর্ধন, তার দুই পুত্র রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন ও এক কন্যা রাজ্যশ্রী। রাজ্যশ্রীর বিবাহ হয়েছিল কনৌজের মৌখরী বংশের রাজা গ্রহবর্মণের সঙ্গে। মৌখরী বংশ মগধ ও গৌড়ের পুরাতন শত্রু। এই বংশের রাজারা বারবার চেষ্টা করেছেন মগধ এবং গৌড়ে অধিকার প্রতিষ্ঠা করতে। থানেশ্বর রাজের সঙ্গে বৈবাহিক সূত্রে যুক্ত হওয়ার ফলে গ্রহবর্মণ অধিকতর শক্তিশালী হয়ে উঠেছেন। গৌড় রাজ্যের পূর্বে আধুনিক আসাম প্রদেশে ছিল কামরূপ রাজ্যের অবস্থান। কামরূপ রাজ ভাস্কর বর্মণ ছিলেন শশাঙ্কের পূর্বশত্রু।
ঐতিহাসিকগণ অনুমান করেন যে পূর্বে কোনো এক সময় সম্ভবত শশাঙ্ক সম্মুখ যুদ্ধে কামরূপ রাজকে পরাস্ত করেছিলেন। সেই কারণে ভাস্কর বর্মণ শত্রুতা পোষণ করতেন এবং প্রতিশোধ গ্রহণের সুযোগ সন্ধানে তৎপর ছিলেন। শশাঙ্কের নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্যের দুই প্রান্তে ছিল এই দুই পরম শত্রু রাজ্যের অবস্থান। এই পরিস্থিতিতে বিচক্ষণ রাজনীতিবিদ শশাঙ্ক বুঝতে পারলেন যে শত্রুকে শিয়রে রেখে নিষ্কণ্টকে রাজ্য শাসন অসম্ভব। তিনি শত্রুর আক্রমণের সুযোগের অপেক্ষা না রেখেই উত্তরাপথ অভিমুখে তার বিজয় বাহিনীকে চালনা করলেন। গ্রহবর্মণ আক্রান্ত হলে তার শ্বশুর থানেশ্বর রাজ নিশ্চিতভাবেই জামাতার সাহায্যের জন্য শশাঙ্কে এগিয়ে আসবেন। শশাঙ্ককে যুদ্ধ করতে হবে এই দুই রাজার সঙ্গেই। নিজের রাজ্য থেকে এত দূরে গিয়ে দুই রাজার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবার আগে সুকৌশলী শশাঙ্ক মধ্য ভারতের মালব প্রদেশের দেবগুপ্তের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ হলেন। দেবগুপ্ত ছিলেন গুপ্ত বংশীয় রাজা। গুপ্ত বংশের রাজত্ব লোপ পেলেও সেই সময়ে ভারতের নানান দিকে এই বংশের কয়েকজন নৃপতি রাজত্ব করতেন। বালকরাজ দেবগুপ্ত তেমনই একজন, এবং মৌখরীরা ছিল গুপ্তদের চিরশত্রু। এই দুই বংশের শত্রুতাকেই শশাঙ্ক ঢাল হিসেবে ব্যবহার করতে সচেষ্ট হলেন। দেবগুপ্ত সাগ্রহেই শশাঙ্কের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্বীকার করে নিলেন। ঘটনাচক্রে এই সময় থানেশ্বর রাজ প্রভাকর বর্ধন পরলোক গমন করলেন। মৌখরীরাজ গ্রহবর্মণকে আক্রমণ করার এই উপযুক্ত সুযোগ। শশাঙ্ক দূত মারফত দেবগুপ্তকে মৌখরীরাজ গ্রহবর্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবার বার্তা পাঠালেন এবং তিনি নিজেও দেবগুপ্তের সাহায্যে সসৈন্যে অগ্রসর হলেন। শশাঙ্কের নির্দেশে দেবগুপ্ত অবিলম্বে মৌখরীদের রাজ্য আক্রমণ করলেন। প্রবল যুদ্ধ হল। যুদ্ধে মৌখরীরাজ গ্রহবর্মণ পরাজিত এবং নিহত হলেন। দেবগুপ্ত গুপ্ত বংশের চিরশত্রু মৌখরী রাজ্যের রাজধানী কনৌজ অধিকার করলেন। থানেশ্বরের রাজকন্যা এবং মৌখরীরাজের পত্নী রাজ্যশ্রী বন্দিনী হলেন। ইতিমধ্যে পিতার মৃত্যুর পর রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে আরোহণ করেছেন। ভগ্নিপতি গ্রহবর্মণের মৃত্যু এবং ভগ্নী রাজ্যশ্রীর বন্দিদশার সংবাদ যথাসময় তার কাছে পৌঁছল। তিনি অবিলম্বে 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে শশাঙ্ক দেবগুপ্তের সঙ্গে মিলিত হওয়ার আগেই ঝড়ের বেগে অগ্রসর হয়ে কনৌজ আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না দেবগুপ্ত। রাজ্যবর্ধনের আক্রমণ তিনি প্রতিরোধ করতে পারলেন না। শশাঙ্ক দেবগুপ্তের সাহায্যে সসৈন্যে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবার আগেই দেবগুপ্ত যুদ্ধে পরাস্ত এবং নিহত হলেন। দেবগুপ্তের সঙ্গে সম্মুখ যুদ্ধে রাজ্যবর্ধনের প্রচুর সৈন্যক্ষয় হয়েছিল। যুদ্ধ জয়ের উন্মাদনায় নতুন করে সৈন্যবল বৃদ্ধির অপেক্ষা না করে তিনি এক হঠকারী কাজ করে বসলেন। তিনি সসৈন্যে অগ্রসর হয়ে অভিজ্ঞ যোদ্ধা শশাঙ্কের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। ফল যা হবার তাই হল। রাজ্যবর্ধন পরাস্ত এবং নিহত হলেন। থানেশ্বরের রাজকন্যা কনৌজের রানী রাজ্যশ্রী কারাবন্দিনী ছিলেন। যুদ্ধের গোলযোগের সুযোগে তিনি কারাগার থেকে পালিয়ে বিন্ধ্য অরণ্যের দিকে পালিয়ে যান। শশাঙ্ক যে উদ্দেশ্যে গৌড় থেকে উত্তর ভারতে যুদ্ধযাত্রা করেছিলেন, রাজ্যবর্ধনের পতনে তার সেই উদ্দেশ্য সিদ্ধ হয়। চিরশত্রু মৌখরীদের দর্পচূর্ণ হয়েছে। কনৌজ গৌড়ের রাজপতাকার অধীন হয়েছে। ইতিমধ্যে সংবাদ পাওয়া গেল যে থানেশ্বরের নতুন রাজা রাজপুত্র হর্ষবর্ধন বিপুল সৈন্যবাহিনী নিয়ে শশাঙ্ককে আক্রমণ করবার জন্য অগ্রসর হচ্ছেন। ওদিকে শশাঙ্কের অবর্তমানে কামরূপরাজ ভাস্কর বর্মণও মাথাচাড়া দিয়েছেন। তিনি হর্ষবর্ধনের পক্ষ অবলম্বন করে সাম্রাজ্যের পূর্ব প্রান্তে হানা দিয়েছেন। শশাঙ্ক পড়লেন উভয় সংকটে। দুই দিকে দুই প্রবল শত্রু, রাজধানী অরক্ষিত। বিচক্ষণ গৌরাধিপ অবিলম্বে স্বদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিলেন। তিনি পরাজিত এবং নিহত মৌখরীরাজের ছোট ভাই অবন্তী বর্মণকে সামন্ত রাজা করে কনৌজের সিংহাসনে বসিয়ে গৌড় অভিমুখে যাত্রা করলেন। এইদিকে হর্ষবর্ধন সংবাদ পেয়েছেন যে ভগ্নী রাজ্যশ্রী বিন্ধ্য পর্বতে আদিবাসীদের আশ্রয়ে রয়েছেন। তিনি রাজ্যশ্রীর সন্ধানে অরণ্যে প্রবেশ করে এক স্থানে এসে দেখতে পেলেন যে রাজ্যশ্রী জ্বলন্ত চিতায় আত্মবিসর্জনের উদ্যোগ করছেন। ভগ্নীকে উদ্ধার করে হর্ষবর্ধন শশাঙ্কের সন্ধানে ধাবিত হলেন। এর পরের ঘটনা সম্পর্কে ইতিহাস নীরব। শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের কোথাও যুদ্ধ হয়েছে কিনা তার কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না। তবে এটা জানা যায় যে শশাঙ্ক তার সৈন্যবাহিনী নিয়ে নির্বিঘ্নেই নিজের রাজ্যে ফিরে গিয়েছিলেন। হর্ষবর্ধনও অগ্রসর হয়ে যে মগধ এবং বঙ্গদেশ আক্রমণ করেননি এবং সেই যাত্রা স্বদেশে ফিরে গিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। কেননা এই যুদ্ধ ঘটনার পরেও সম্রাট শশাঙ্কদেব নিজের সাম্রাজ্যে স্বমহিমায় অধিষ্ঠিত ছিলেন। শশাঙ্কদেব মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং একাধিক ক্রমে প্রায় 30 বছর সগৌরবে রাজত্ব করেন।
জীবদ্দশায় তিনি সম্রাট হর্ষবর্ধনের সর্বাপেক্ষা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। একদিকে দোর্দণ্ড প্রতাপ হর্ষবর্ধন এবং আর একদিকে কামরূপরাজ ভাস্কর বর্মন। এই দুই পরাক্রান্ত শত্রু মগধ ও বঙ্গদেশের কোনো ক্ষতি সাধন করতে পারেননি বা শশাঙ্কের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেননি। 619 খ্রিস্টাব্দ পর্যন্ত গৌরবঙ্গ, উৎকল, মগধ ও কম্বোজ সমগ্র উত্তর পূর্ব ভারত শশাঙ্কদেবের শাসনাধীন ছিল। সম্রাট শশাঙ্কের মৃত্যুর তারিখ সঠিকভাবে জানা যায় না, তবে 619 খ্রিস্টাব্দের পরেও 637 খ্রিস্টাব্দের কিছু আগে পর্যন্ত তিনি জীবিত ছিলেন, কথা নিশ্চিতভাবে জানা গিয়েছে। শশাঙ্কের শক্তি এবং বীরত্বের শ্রেষ্ঠ প্রমাণ এই যে তার শাসনকালের অব্যবহিত পরেই সাম্রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ ঘটে। পূর্ব দিক থেকে হানা দেন কামরূপরাজ ভাস্কর বর্মন এবং উত্তর দিক থেকে আবির্ভাব ঘটে আর্যাবর্তের সম্রাট হর্ষবর্ধনের। হর্ষবর্ধন মগধ এবং গৌরবঙ্গ অধিকার করে নেন, অথচ শশাঙ্কদেব বর্তমান থাকতে এমন ক্ষমতা বা সাহস তাদের কারোরই হয়নি। সম্রাট শশাঙ্কের এক পুত্রের নাম জানা যায়, তার নাম মানব। তিনি ছিলেন কীর্তিমান পিতার অযোগ্য পুত্র। মাত্র 8 মাস 5 দিন তিনি রাজ্য শাসন করতে পেরেছিলেন।